পরপর তনুজা সবটা বলে। একসময় দিব্যের সাথে তার রিলেশন ছিল। পুরোটা বলে তৃষার কাহিনী। দিব্যর নাম শুনে ইভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তনুজার কোমর থেকে হাত দুটো আলগা হয়ে আসে। তৎক্ষণাৎ ইভান 2 কদম পিছিয়ে যায়। দিব্যর হঠাৎ বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত তার সব মস্তিষ্কে নাড়া দিতে থাকে। ইভান প্রচণ্ড অপরাধ বোধে ভুগতে থাকে। ইভানের বিবেক তাকে ধিক্কার দিচ্ছে। সি ইভান সি, তোর আর দিব্যর মধ্যে পার্থক্য কী রইল? ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে নিলি? যতই দিদুন জোর করুক, তোর কি উচিত ছিল না বিয়ের আগে মেয়েটির সাথে একটিবার কথা বলে নেওয়া? ঘুমন্ত মস্তিষ্ক যেন এবার জাগ্রত সচল হয় ইভানের। ইভান দপ করে দোলনায় বসে পড়ে, 2 হাতে মুখ ঢেকে নেয়। ওদিকে তনুজা থরথরিয়ে কাঁপছে। রেলিং ঘেঁষে জমিনে বসে পড়ে তনুজা। দীর্ঘ সময় গড়ালো, দুজনে নীরব রইল। দিব্য বাইরে চলে যাচ্ছে। মামনি খুব অসুস্থ। ইভানের কি করা উচিত বুঝে আসছে না। অনেকটা সময় গড়িয়ে যাওয়ার পর ইভানের মস্তিষ্ক সজাগ হয়। ইভান অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। পাথরের মূর্তির মতন ঠায় বসেই রইল। এই বিয়েটা তো জোর করে হয়েছে, তা ভুল বোঝাবুঝিতে। আর আমরা দুজন তো এই জোর করে নামে মাত্র বিয়ের দোহাই দিয়ে আছি। এবার আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। আমি কালকে উকিলের সাথে কথা বলবো আমাদের ডিভোর্সের জন্য। যেহেতু বিয়েটা চাপে পড়ে হয়েছে, তাই এটাকে সারা জীবন টেনে বেড়ানোর মানে হয় না। তুমি চিন্তা করো না, আমি আমার তরফ হতে তোমাকে মুক্তি দেব। এখনও সময় আছে, তুমি দিব্যের সাথে জীবনটা গুছিয়ে নিতে পারবে। এ ব্যাপারে তোমাকে কেউ দায়ী করবে না। সমস্ত দায়ভার আমি নিজেই বহন করব। তনুজার ভীষণ কান্না পেল। হাঁটুতে মুখ গুজে ঝরঝরিয়ে কেঁদে উঠল। কারো ধাক্কাতে হুঁশ হয় তনুজার। দপ করে চোখ মেলে চাইতেই হালকা সবুজ আলোয় আলোকিত হওয়া ছাদ দেখতে পায়। পরপর ইভানের দিকে নজর পড়ে, যে কিনা উদ্বিগ্ন হয়ে তনুজার মুখের দিকে ঝুঁকে আছে। ঘুমের মধ্যকার কান্নার শব্দ কেমন বাইরে করে আসছিল। তনুজা নড়ছিল আর শব্দটা হচ্ছিল। ইভানের ঘুম ভেঙে যায়। তড়িৎ তনুজার পাশে ঝুঁকে এক হাতে তনুজাকে ধাক্কা দিয়ে হালকা স্বরে ডাকে, তনুজা, তনুজা, ঠিক আছে তুমি? তনুজার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। অস্থির চিত্তে চোখের কালোমণি এদিক ওদিক ঘুরিয়ে ঘরময় নজর বুলায়। উফ, তার মানে ওটা দুঃস্বপ্ন ছিল? এতক্ষণ স্বপ্ন দেখছিল? এটা ঠাহর করে তনুজা। তবু রীতিমতো বুকটা ধরফড়িয়ে কাঁপছে তার। সাথে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। হাত পা অবশ হয়ে আসছে। শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে তনুজা। তারপর আচমকা ইভানের বুকে গায়ে লিয়ে দেয়। মাথাটা ইভানের বুকের ওপর পড়ে। ইভান এক হাতে তনুজাকে আগলে নেয়। তনুজা হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, অনুমান করে ইভান। তনুজার শরীর থরথরিয়ে কাঁপছে। ইভান অনুভব করে সেই কম্পন। ইভানের হাতটা তনুজার চুলের ভাঁজে যায়। মাথায় হাত বুলিয়ে বলল, তনুজা, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ? ইভানের বুকে তনুজার মাথা। ইভানের হার্টবিট শুনতে পাচ্ছে সে। মানুষটাও তাকে নিয়ে নিশ্চয় ঘাবড়ে গিয়েছে। এই যে কেমন দ্রুত গতিতে হৃৎপিণ্ডটা চলছে। তনুজার চোখ দুটো বুজে নেয়। পরম একটা শান্তির জায়গায় মাথাটা রেখেছে এমন অনুভূতি হচ্ছে। আজ প্রথম সজ্ঞানে ইভানকে জড়িয়ে আছে সে। তবে আজ কোনো দ্বিধা হচ্ছে না। কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে তার জন্য এই পৃথিবীতে একমাত্র শান্তির আবাসস্থল এই বুকটা। তার জন্যই বোধহয় সৃষ্টিকর্তা এই প্রশস্ত বুকটা বরাদ্দ রেখেছিল। স্বপ্নের কথা আর দৃশ্য মনস্পটে ভাসতেই ভয়ে শিউরে ওঠে তনুজা। ইভান 2 হাতে তনুজাকে আগলে নিয়ে ফের বলল, তুমি তো দেখছি খুব ভীতু মেয়ে। স্বপ্ন দেখে একদম নার্সারিতে পড়ুয়া বাচ্চাদের থেকেও বেশি ভয় পাচ্ছ। রিল্যাক্স তনুজা, রিল্যাক্স। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আসি তো। কথাটা তনুজার অস্থির চিত্তে এক টুকরো প্রশান্তি নিয়ে আসলো। তনুজা ইভানের পিঠের টি শার্ট সহ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। অনেকটা সময় এভাবেই কাটল। ইভানের ভেতরেও একটা সুপ্ত অনুভূতি জন্মাতে থাকে। ভালো লাগায় আবেশিত হয় হৃদয়।
ঝকঝকে তকতকে বড়সড় পরিপাটি আলিশান অফিস রুমের রিভলভিং কালো চেয়ারটায় বসে আছে ইভান। হাত দুটো তার ল্যাপটপের কিবোর্ডে, চোখ দুটো স্থির স্ক্রিনে। কাজ করতে গিয়ে হঠাৎ তনুজার কথা মনে পড়ল। ইদানিং তার মন মস্তিষ্কের দখলদারিত্ব নেওয়া শুরু করেছে মেয়েটা। হুটহাট করেই তার তনুজার কথা মনে পড়ে যায়। এই যে এখন কাজের মাঝেও হঠাৎ তনুজার কথা মনে উঠল। ইভান স্ক্রিনে সময় দেখল 3:45 বাজে। আজ ড্রাইভারকে বলে রেখেছিল তনুজাকে কলেজ থেকে বাসায় পৌঁছে দিতে। 3টায় ক্লাস শেষ হওয়ার কথা। তনুজাকে বাসায় ড্রপ করে দিয়েছে কিনা জানার জন্য ফোন হাতে নেয় ইভান। এর মধ্যে ফোনে বাড়ির নম্বর থেকে কল আসে। বাড়ি থেকে এই সময় হঠাৎ কল। ভাবতে ভাবতে ফোন রিসিভ করে ইভান। ফোনের ওপাশ থেকে নৃত্যের কথা শুনে ইভান উদ্বিগ্ন হয়। সেকেন্ডেই চোখে মুখে চিন্তার ছাপ পড়ে, কণ্ঠে ঝরে পড়ে সমস্ত উদ্বেগ, উদ্বিগ্নতা। তনুজা, কি হয়েছে তনুজার? সময়টা ছিল দুপুর 2:55। লাঞ্চের পরের ক্লাসটা ছিল আজকের শেষ ক্লাস। ক্লাস শেষ করে তনুজা করিডোর দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা সিনিয়র ছেলে তনুজাকে উদ্দেশ্য করে এক হাত উঁচিয়ে ডেকে উঠল, হেই, হোয়াইট ড্রেস পরিহিতা। বাক্যটা কর্ণকুহরে পৌঁছাতেই তনুজার পা দুটো থেমে যায়। এক পা দূরে দাঁড়িয়ে হাত উঁচু করে ডাকা ছেলেটার পানে তাকালো। পরপর তনুজা নিজের কালো মিসমিসে মনি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে চাইল। আশপাশ তাকে শিওর হয় এখানে হোয়াইট রঙের 3 পিস শুধু তার পরনেই। তার মানে ছেলেটা তাকে ডাকছে। তবে ছেলেটি রেহেন সম্বোধনে তনুজা হকচকায়, সরু দৃষ্টিতে তাকিয়ে রয়। ছেলেটি কয়েক কদম এগিয়ে আসতে আসতে বলল, হে ইউ, তোমাকে বলছি। বিস্ময়ে তনুজার চিকন ভুরুদয় গুটিয়ে যায়। জিভ দিয়ে নিম্নষ্ট ভিজিয়ে শুধায়, আমি? ইয়ে মানে আমাকে কি দরকার? আমার যদি ভুল না হয় ইউ ফারিস্তানুর তনুজা? ইয়া। ছেলেটি সৌজন্যমূলক হেসে বলল, মাইকোলজির নিউ ম্যাম, মিস তৃষা ম্যাম তোমাকে ডেকেছেন। ম্যামের চেম্বারে একবার দেখা করতে বলেছেন। কেন? বিস্ময়ে তনুজা চট করে প্রশ্নটা করেই ফেলল। ছেলেটা কাঁধে নাড়িয়ে বলল, আমি জানি না, তুমি গিয়ে জেনে নিও। ম্যামের কাছে দরকারি গিয়েছিলাম, সেই সময় ম্যাম আমার ওপর ছোট্ট এই কাজটা দেন। আমার কাজ ছিল তোমাকে বলা, বাকিটা আমার অজানা। ছেলেটা শুকনো একটা হাসি দিয়ে আর বাক্য ব্যয় না করে চলে যায়। তনুজের ইচ্ছে হচ্ছে না তৃষার সাথে দেখা করতে। আবার কলেজের মিস ডেকেছেন, না গেলেও কেমন হয়। বাকি ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও তনুজা যায়। তৃষার রুমের দোরগড়ায় দাঁড়াতেই ভেতর থেকে মেইলি চিকন স্বর আসলো, এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তনুজা ভিতরে যায়। চোখ মুখে স্পষ্ট বিরক্তি তার। তবে যথাযথ কার্টেসি মেনটেন করে তনুজা। মৃদুস্বরে সালাম দেয়। তৃষা ফিসেল হেসে হাত দিয়ে ইশারা করে বলল, বসো। তনুজা অপ্রস্তুত কণ্ঠে তাড়া দিয়ে বলল, নো থ্যাঙ্কস, এভাবেই ঠিক আছে। কাইন্ডলি যদি বলতেন কি জন্য? তৃষা চেয়ারের হাতলে হাত দুটো রাখে, চোখে মুখে শয়তানের হাসি নিয়ে ঠোঁট চেপে বলল, বলবো, তার আগে বসে একটু রিল্যাক্স করো। তনুজা কাঁধের ব্যাগের ফিতা চেপে ধরে কয়েক কদম এগিয়ে গিয়ে বসল। তনুজার সামনে টেবিল, তারপর তৃষা মুখোমুখি চেয়ারে। পেপার ওয়েট এক হাতে ঘোরাতে থাকে তৃষা। পরপর তনুজার দিকে স্থির চাউনিতে চেয়ে বলে উঠল, কেমন চলছে তোমার সংসার জীবন? কেমন চলছে প্রেমিকের বড় ভাইয়ের সাথে দিনকাল? শুভাকাঙ্ক্ষী হিসেবে তো নয়ই, বরং বিদ্রূপ, তাচ্ছিল্য করে বলে তৃষা। শ্রবণ ইন্দ্রিয়ে কথাগুলো পৌঁছাতেই শান্ত কোমল তনুজার চিত্ত সেকেন্ডেই কঠিন হয়ে আসে। রাগে সমস্ত কায়া ঘিন ঘিন করে ওঠে, সাথে চোখ মুখ শক্ত হয়ে যায়। পরপর তনুজার চোখ তুলে তাকিয়ে বলে উঠল, আমি যদি সজ্ঞানে থাকি তাহলে আমার ভুল হবে না। আমি এখন কলেজে আছি আর আমার ডিপার্টমেন্টের একজন টিচারের সামনে আছি। বেয়াদবি না নিলে বলি, আমার সংসার নিয়ে আলোচনা সমালোচনা করার জায়গা এটা না। পড়াশোনার কোনো টপিক নিয়ে বলার হলে বলতে পারেন। আমার স্বামী সংসার নিয়ে আপনাকে কিছু বলতে আমি আগ্রহী নই। সো কাইন্ডলি টপিকটা চেঞ্জ করুন। বোকা সহজ সরল কাদামাটির মতো নরম তনুজার কঠিন চিত্ত দেখে তৃষা বেশ অবাক হয়। ঠান্ডা গলার কঠিন কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে তৃষার শুভ্র সুন্দর মুখশ্রী থমথমে হয়ে যায়। ভেতরে প্রতিহিংসার আগুন দপ করে জ্বলে উঠল তার।
তৃষা কদিন ধরে তক্তে তক্তে ছিল তনুজার সাথে কথা বলার জন্য। সে তনুজার সাথে কথা বলে ইভান তনুজার সম্পর্ক কোন পর্যায়ে আছে তা জানতে আগ্রহী ছিল। কথা বলে কোনো ফাঁকফোকর পাওয়া যায় কি না। আর সেদিনকার ইভানের আচরণ দেখে সেতে হিংসায় জ্বলে। তনুজার ওপর সমস্ত রাগ হিংসার তরতরিয়ে কয়েকগুণ বেড়ে যায়। এখন তনুজাকে অপদস্থ করলে যেন একটু প্রশান্তি মিলবে তার অন্তরাত্মায়। তনুজার থেকে এরূপ প্রত্যুত্তর কশ্চিনকালেও আশা করেনি তৃষা। রাগে ক্ষোভে ফর্সা মুখটা কালো করে চিবিয়ে চিবিয়ে বলল, আমার স্বামী যে জোরসে গলায় বলছো, তুমি কি জানো তোমার স্বামী একসময় আমার হবু স্বামী ছিল, আমি তার ফিয়ন্সে ছিলাম, সে আমায় ভালোবাসতো। তৃষা তার বাম হাতটা তনুজার সামনে মেলে ধরে, ভুরু বাঁকিয়ে দেখে হেসে বলল, এই যে রিংটা দেখছো না, এটা তোমার বর ভালোবেসে নিজ হাতে আমার ফিঙ্গারে পরিয়েছিল। চিকন লম্বা ধবধবে সাদা অনামিকা আঙ্গুলে হীরের আংটিটা জ্বলজ্বল করছে। আংটিটা যেন পুরো হাতটা সৌন্দর্য বর্ধন করেছে। আচমকা তনুজের ভেতরটা ধক করে উঠল। পরপর কিছু ভেবে মনকে প্রবোধ দেয় সে। তারপর প্রগাঢ় কণ্ঠে বলে ওঠে, সরি, আপনার একটু ভুল হয়ে গেল, মোটেই আমার বর আপনাকে রিং পরায়নি। তৃষার মসৃণ কপালে ভাঁজ পড়ল। তৃষা বোকা বনে যায়, তিরিক্ষি গলায় শুধায়, এই এই তুমি জানো না আমার আর ইভানের বাগদান সম্পূর্ণ হয়েছিল, নাকি না জানার অ্যাক্টিং করেছে? হ্যাঁ? তনুজা আলতো হেসে বলল, ইভান আপনাকে রিং পরিয়েছিল, সেটা মিথ্যে নয়। আর বিষয়টা আমি জানিও না, এও নয়। তবে সেই সময় ইভান না তো আমার বর ছিল, আর না তো আমি ওনার বউ ছিল। আর আপনার কথাটা ভুল ছিল। সবসময় মেপে মেপে কথা বলা মেয়েটি আজ নিজের কথায় আর সাহসে চরম অবাক হচ্ছে নিজের ওপর। তৃষার সম্মুখে একদণ্ড থাকার ইচ্ছে আর রুচি কোনোটাই নেই তনুজার। নেহাতি টিচার বিধায় আসছে, তবে তৃষার কুরুচিপূর্ণ কথা আর সহ্য হচ্ছে না। তনুজা চোয়াল শক্ত করে চটজলদি উঠে দাঁড়ায়। কণ্ঠে নামল তীব্র ঘৃণা। সেদিন ওনার চোখে স্পষ্ট আপনার জন্য ঘৃণা দেখেছি আমি, তাই বলছি প্লিজ এবার একটু ভালো হয়ে যান। রঙিন স্বপ্ন আর শখ কষা বাদ দিন। আর হ্যাঁ, টাকা দিয়ে লোকের সাহায্যে জঘন্য কাজ করানোর শাস্তিকে একটু ভয় করুন। এখন ছাড় পেয়েছেন বলে যে সবসময় পেয়ে যাবেন এমন নয়। আর প্রকৃতির বিচার তো আছেই। আপনার সাথে বেহুদা কথা বলার রুচি আর সময় কোনোটাই আমার নেই, আসছি। এই বলে পা বাড়ায় তনুজা। কয়েক পা যেতেই থেমে যায়। তৃষা চেয়ারে হেডে কাঁধ এলিয়ে বলতে থাকে, তা এত দ্রুত এক্সকে ভুলে গেলে? এত টান বরের প্রতি? তা তোমার বর জানে কি তার বউয়ের এক্স যে তারই ছোট ভাই? তনুজার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, চারিপাশটা কেমন ঘুরছে, হঠাৎ করে ভীষণ অস্থির লাগছে। তৃষা থেমে ফের বলতে থাকে, তার বউয়েরও যে একটা অতীত আছে, এটা জানলে তোমার আর আমার মধ্যে ফারাক কি রইল? আজ আমায় ঘৃণা করছে, কাল যে তোমায় ঘৃণা করবে না এর গ্যারান্টি কি? তনুজা পিছু ঘুরে চাইল। ইভানের কি রিয়াকশন হবে তা তার অজানা, তবু নিজের আর তৃষার ফারাক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে দিতে বলল, আলবাত আপনার আর আমার মধ্যে ফারাক আছে। একজনের সাথে সম্পর্ক রেখে আমি তাকে লাফাতে লাফাতে বিয়ে করিনি, আর না তো আমি তাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছি। পরিস্থিতির শিকার হয়ে দুজনে বিয়েটা করি। আর এও নয় বিয়ের পর আমি আমার অতীতকে আঁকড়ে ধরে আছি। আর না তো চেয়েছি, কোনোটাই নয়। আমি কোনোভাবেই তাকে ঠকাইনি। আর আপনি তো তাকে ঠকিয়েছেন, সেখানে নিজের সাথে আমাকে কম্পেয়ার করেন কি করে? তনুজা কথা না বাড়িয়ে বড় বড় শ্বাস ফেলে প্রস্থান করে। এক টুকরো জ্বলন্ত কয়লা যেন তৃষার মুখে পড়ল। রাগে গজগজ করতে থাকে সে। তনুজা প্রস্থান করতেই কিছু ভেবে দাঁত কিরমিরিয়ে ফোনটা হাতে তুলে নেয়। কাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করে। 3 বারের মাথায় রিসিভ হয়। কর্কশরে বলে, কোথায় থাকিস? এতবার কল দিচ্ছি, রিসিভ কেন করছিস না? ওপাশ থেকে বিরস গলায় লিমন বলে, বল তুই, তোর কল তুলতে ইচ্ছে করে না। তোর জন্য আমার 3টে দাঁত খোয়াতে হয়েছে, এখন ফলস দাঁত নিয়ে চলছি। ভয় হয় তোর জন্য ফোন ধরে আবার জীবনটারে খোয়াই না ফেলি। তোর কথা মতো কাজ করে হসপিটালাইজড হয়েছি। তোকে ডরাই বোন, তুই একটা আতঙ্ক মাইরি, তুই মানেই এক অশনির সংকেত আমার জন্যই। তৃষা ধমকে সুরে বলল, বাজে বকা বাদ দে। টাকা দিয়েছিলাম সেটা তো ভালো লেগেছিল।
এমনি এমনি টাকা আসে না, তার জন্য কষ্ট করতে হয়। তো এটুকুন হজম করে নে। আমি হসপিটালে ছিলাম, তোর কাছে এত। তৃষা থামিয়ে দিয়ে বলল, থাম, আমি যে জন্য ফোন দিয়েছি শোন। দিব্য আর তনুজা তো রিলেশনে ছিল, তা ওদের দুজনের কোনো ক্লোজ ছবি টবি আছে কি? তোর মতো সবাই নাকি? নিজের মতো সবাইকে ভাবিস কেন? রিলেশনে গেলেই তোর মতো সবাই গা ঘেঁষে চিপকে থাকে নাকি? আর তনুজা অমন মেয়ে না। তনুজের গুণগান বাদ দিয়ে খোঁজ কর। ক্লোজ না থাকলেও পাশাপাশি যেমনই হোক একটা হলেই হলো। দিব্য আর তনুজের একসাথের পিক যে করেই হোক সংগ্রহ করে আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করবি। আমি তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত অ্যামাউন্ট পাঠিয়ে দেব। মাফ চাই বোন, আমি আর কিছু করতাম না। এবার দিব্য সোজা আমি উপরে পাঠিয়ে দেবে। আই এম ড্যাম শিওর। আর একটাও কথা না বলে খট করে কল কাটে লিমন। নৃত্যর ফোন কল আসার পর অমনি অফিস থেকে বাসায় ছুটে আসে ইভান। নৃত্য ফোনে বলে, ভাবিমণি হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে সেন্সলেস হয়েছে, অনেকক্ষণ হলো, তারপরেও এখনও সেন্স ফেরেনি। কলেজ থেকে ফ্রেশ হয়ে নিচে যেতে গিয়ে হঠাৎ মাথাটা ঘুরে যায় তনুজার, তারপর জ্ঞান হারায়। অনেকক্ষণ পর সবে জ্ঞান ফিরল। তনুজা বিছানায় শুয়ে আছে। নূরজাহান বেগম মাথার পাশে চিন্তিত মুখশ্রীতে বসে। জ্ঞান ফেরার পর বেশ কয়েকবার মনে মনে আল্লাহকে শুকরিয়া জানিয়েছে। শিরিন সুলতানা বেটের পাশে দাঁড়িয়ে জ্ঞান ফিরতে সবাইকে নিজের রুমে দেখে তড়িঘড়ি করে দুর্বল শরীর নিয়ে উঠে বসতে নেয় তনুজা। সেই সময় নূরজাহান এক হাত দিয়ে থামিয়ে দিয়ে বললেন, আহ, ওঠা লাগবে না, শুয়ে থাকো, তুমি বিশ্রাম নাও। তা নাতবউ, হঠাৎ কী হয়েছিল? তনুজা মিহি স্বরে জবাব দেয়, তেমন কিছু নয় দিদুন, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল। নূরজাহানের চোখে মুখে হঠাৎ খুশির ঝিলিক দেখা যায়। কণ্ঠে আমোদ ঢেলে শুধালেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা নাতবউ, কতদিন হলো? পরীক্ষা টরীক্ষা করছো কি? তনুজা সরল চোখে নির্বোধের মতন চেয়ে রইল। নূরজাহান তনুজার অভিব্যক্তি পড়ে নেয়, তার মানে তনুজা বোঝেনি তার প্রশ্ন। এবার একটু ফিসফিসিয়ে বলল, আর বোঝনি? বলছি কতদিনের পোয়াতি তুমি? তনুজার চোখ গোল্লা গোল্লা হয়ে যায়, সাথে মুখটা হা হয়ে আসে। তনুজা তৎক্ষণাৎ মাথা দুদিকে নাড়িয়ে বলে উঠল, না মানে মানে দিদুন ওরকম কিছু নয়। নূরজাহান বেগম ঠোঁট উল্টে বললেন, ডাক্তার দেখাইছ? বিয়ের পর মাথা ঘোরা এসব এমনি এমনি হয় না, ছোট মানুষ টের পাচ্ছ না তাই। যাই হোক, দাদুভাই আসুক, তারে বলি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে। তনুজা অপ্রস্তুত হয়, অসহায় চাহনিতে চেয়ে ঠোঁট নাড়িয়ে বলল, দিদুন ওরকম কিছু নয়, ওনাকে এসব বলবেন না প্লিজ, এমনিতেই মাথা ঘুরে গিয়েছিল তাই। শিরিন সুলতানা চ শব্দ উচ্চারণ করে শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, আহ মা, কি বলছেন? এমনিতে মাথা ঘুরে যেতেই পারে, আর ওদের বিয়ে মাত্র 1.5 মাস পেরিয়েছে, এখনও 2 মাসও হয়নি। ছেলের বউকে থামিয়ে দিতে একটু মোটা গলায় বললেন, তুমি থামো তো, 1.25 মাস কম কোথায়? যেখানে আমার বড় খোকা আমার বিয়ের 1 মাসের মধ্যেই আমার গর্ভে আসে। ইভান তস্ত্র পায়ে সিঁড়ি ডিঙ্গিয়ে উঠে আসে, লম্বা লম্বা কদম ফেলে রুমে ঢোকে। রুমে পা দিয়ে পরপর মামনি দিদুন দেখে, তারপর তনুজাকে অবস্থায় বিছানে দেখতে পায়। লম্বা শ্বাস ফেলে ইভান, কণ্ঠে তার একরাশ উদ্বেগ প্রকাশ পায়। কি হয়েছে তনুজার? হঠাৎ কি করে সেন্সলেস হলো? কণ্ঠ শুনে তাকাতেই তনুজার দৃষ্টি মিলল ইভানের দৃষ্টিতে। ঘর্মাক্ত মুখ, কপালের ওপর এলোমেলো চুল, চোখে মুখে চিন্তার ছাপ। তনুজা শীতল চাহনিতে নির্নিমেষ চেয়ে রইল তার জন্য দ্বিধাগ্রস্ত, উদ্বিগ্ন হয়ে কাজ ফেলে ছুটে আসা মানুষটার পানে। অদ্ভুত একটা শীতলতা বয়ে যায় তনুজার তনু মনে। শিরিন সুলতানা অমায়িক হেসে আদুরে গলায় বললেন, ইভান বাবা আসছ? আমি এখনই তোমাকে ফোন দিয়ে জানাতে যাচ্ছিলাম তনুজার জ্ঞান ফিরেছে। এতে একটু আগে জ্ঞান ফিরেছে তনুজার, তবে আসছে ভালো হয়েছে, সময় করে তনুজাকে একবার ডক্টর দেখে আনিও। ঠিক আছে মামনি। নূরজাহান বেগম গমগমে স্বরে বললেন, দাদু ভাই, আমি বলি কি, আজই নিয়ে যাও। মাথা ঘুরে যাওয়া মানে তো মনে হয় নাতবউ অন্তঃসত্ত্বা হয়েছে, ঠিকমতো খেতেও দেখি না, তাই ডাক্তার দেখে একদম নিশ্চিত হয়ে আসো, সাথে মিষ্টি নিয়ে আসো। ইভানের চোখ দুটো কোটর ছাড়িয়ে বেরিয়ে আসার জো হয়, বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায়, অপ্রস্তুত হয়, খালি গলায়ও কেমন বিষম লাগে। সহসা খুকখুক করে কেসে উঠল ইভান, পরপর নিজেকে সামলে অপ্রস্তুত কণ্ঠে বলে ফেলল, হোয়াট? দিদুন কি যা তা বলছো, কি করে?
তনুজা লজ্জায় আর অস্বস্তিতে মাথা নুয়ে নিল। নূরজাহান একগাল হেসে বললেন, নাতবউকে প্রথম থেকে বাচ্চা কাচ্চা নেওয়ার কথা বলছিলাম। তোমাদের বাচ্চা নিজ চোখে দেখে যাওয়ার বড় শখ ছিল আমার। যাকগে, আল্লাহ মনে হয় সেই শখ পূরণ করতে চাইছেন। অবাকে বিস্ময়ে ইভানের চক্ষু চরক গাছ। ইভান নিষ্প্রভ চাহনিতে তনুজার দিকে চাইল। তনুজা অসহায় ফেস করে মাথাটা আলগোছে দুদিকে ঘোরায়, নীরবে জানান দেয়, না না না, এরকম কিছু নয়। শিরিন সুলতানা গলা খাকারি দিয়ে বললেন, ইভান, আমার মনে হয় এমনিতেও তনুজাকে একবার ডাক্তারের কাছে চেক আপ করতে নেওয়া জরুরি। হঠাৎ মাথা ঘোরা, জ্ঞান হারানো ভালো লক্ষণ নয়। শিরিনের কথার মাঝে ইভান বলল, মামনি ঠিক বলেছে, তনুজা তুমি রেডি হয়ে নাও। নূরজাহান ফোরন কাটলেন, ওই যে ছোট বৌমার বান্ধবী এক ডাক্তার নিয়ে আসে না, তার কাছে নিয়ে যাও। হ্যাঁ, সুখবর শুনলে ফোন করে সাথে সাথে জানাবা, আর আসার সময় 2 হাত ভর্তি মিষ্টি আনবা। সুখবর শব্দটি শুনে ইভানের খবর খারাপ হচ্ছে, কেমন টেনশন হচ্ছে। ঋতুতে হেমন্তকাল, বিকেল থেকে আকাশে একদল কালো মেঘের আনাগোনা চলছিল। গুধূলি লগ্ন পেরিয়ে বসুন্ধরায় সন্ধ্যা নামতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা থেকে একটানা 1.5 ঘন্টা ধরে ঝিরিঝিরি বৃষ্টি, আর সাথে দমকা হাওয়া বইছে। ভরা কার্তিকে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার দেখা মিলল। রাতে পিচের ভেজা রাস্তায় কৃত্রিম আলোতে বৃষ্টির পানি চিকচিক করছে। ঠান্ডা ঠান্ডা চমৎকার পরিবেশ। এই সুন্দর চমৎকার আবহাওয়াতেও ইভানের ভেতর কেমন অস্থিরতা কাজ করছে। কপালে মুক্তোর মতন বিন্দু বিন্দু ঘাম জমেছে। দিদুনের ওভাবে বলায় ভেতরে ভেতরে টেনশন হচ্ছে তার। যতক্ষণ না শিওর হচ্ছে ততক্ষণে স্বস্তি মিলবে না, এটা নিশ্চিত। ইভান দক্ষ হাতে ড্রাইভ করছে, সম্পূর্ণ মনোযোগ তার পাশে বসা রমণীতে। নিম্নাষ্টে দাঁত বসিয়ে একপল কোনা চোখে পাশের সিটে বসা তনুজার দিকে চাইল। পরপর নজরে আসলো ক্লান্তি আর অবসাদে ছেয়ে যাওয়া এক মায়াবী মুখশ্রী। নিমিষে অস্থিরতা দূর হয়ে সেখানে মায়া আর একটা সুপ্ত অনুভূতি জন্মালো ইভানের হৃদগহীনে। পরপর শ্বাস টেনে নিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে। ঢাকার নামি দামি অভিজাত্যপূর্ণ স্কয়ার হাসপাতালের পার্কিং লটে গাড়িটা পার্ক করে ভিতরে যায়। লিফটে করে 7 তলাতে কাঙ্ক্ষিত চেম্বারটির সামনে আসে। রিসিপশন ডেস্কের গার্লের সাথে কথা বলতে থাকে ইভান। তনুজা ডোরের পাশে বড় নেম প্লেটে নজর বুলায়। গাইনোকোলজিস্ট ডক্টর সাবরিনা খানম। নামের সাথে ডিগ্রিগুলো দেখে বলার অপেক্ষা রাখে না, বেশ অভিজ্ঞতা সম্পন্ন নামকরা ডক্টর। ডেস্কে দায়িত্বে থাকা মেয়েটি ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে কোমল স্বরে বলল, ভেতরে পেশেন্ট আছে স্যার, প্লিজ আপনার বসুন, আমি ম্যামকে আপনাদের কথা বলছি। ইভান প্রত্যুত্তরে বলল, থ্যাঙ্কস। মেয়েটি ঠোঁটের কোণে হাসি চওড়া হয়, ওয়েলকাম। ইভান পরপর এক হাত দিয়ে ইশারা করে তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, চলো বসবে। তনুজা পলক তুলে তাকে নীরব সম্মতি দেয়। ওয়েটিং চেয়ারে পাশাপাশি দুজনে বসে। না চাইতো কেন জানি ইভানের টেনশন হচ্ছে। কোথাও শুনেছিল আগের দিনের মানুষ, বিশেষ করে মুরব্বীরা, এসব ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন হয়। কোনো মেয়ের খাওয়া দাওয়া, শরীরে অবয়ব দেখে অনুমান করতে পারে মেয়েটি অন্তঃসত্ত্বা কিনা। আর দিদুন যেভাবে বলল, সেই শুনে তো ইভানের আকাশ সম চিন্তা হচ্ছে। চিন্তা নয়, বরং দুশ্চিন্তা হচ্ছে। ইভান বসে আরাম পাচ্ছে না, উসখুস করছে। একবার চেয়ারে গায়ে হেলান দিয়ে বসেছে তো সোজা হয়ে যায়, আবার হাত দুটো কাঁধের পিছনে দিয়ে পা টান টান করছে। ফের গুছিয়ে 2 হাতে মুখটা চেপে ধরে মাথা নুইয়ে আছে। সামনের চেয়ারে এক গর্ভবতী মহিলা বসে। পেট দেখে অনুমান করা যায় ভরা পেট তার, তবুও মহিলাটা ইভানের মতো ওরকম উসখুস আর নড়াচড়া করছে না। 10 মাসের গর্ভবতী মহিলার থেকেও বেশি নড়াচড়া ইভান করছে। তনুজা আর চোখে ইভানের হাঁসফাঁস নোটিশ করল, তবে কিছু না বলে নিশ্চুপ রইল। ইভান চোখ বন্ধ করে কিছু মনে করতে থাকে। এক বিছানায় থাকে তারা, আর ড্রিঙ্কস করে আসে। ড্রিঙ্ক করলে তো সব কিছু মেমোরিতে থাকে না। ইভানের ইচ্ছে করছে তনুজাকে শুধাতে। আমি তো তেমন কিছুই মনে করতে পারছি না। কখনো কি ড্রিঙ্কস অবস্থায় থাকাকালীন তোমাকে শুয়েছিলাম? আমার মনে না থাকলেও তোমার তো মনে থাকার কথা। পরপর নির্বোধের মতো এহেন ভাবনা মস্তিষ্কে আসতেই ইভান মনে মনে নিজের মাথায় নিজে চাটি দেয়। কি অদ্ভুত চিন্তা ভাবনা আসছে। তোর মধ্যে ডাক আসতেই তার আজগুবি ভাবনার ছেদ ঘটে।
দুজনে ভিতরে যায়। ইভান পুলমি দরজাটা এক হাতে টান দিয়ে তনুজাকে ইশারা করে। পরপর দুজনে ভিতরে যায়। ইভান নম্র স্বরে সালাম দেয়। ডক্টর সাবরিনা অমায়িক হেসে উত্তর দেন, সাথে মিষ্টি হেসে স্বাগত জানান। শিরিনের পরিচিত সাবরিনা, ওদের ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক আছে, তাই আগে থেকেই চেনা জানা। পৌর সাবরিনা, মুখে একটা আভিজাত্যের ছাপ, ব্যবহারও বেশ অমায়িক, কণ্ঠে ঝরল আন্তরিকতা। প্লিজ টেক সিট। থ্যাঙ্কস। ইভান তনুজা পাশাপাশি চেয়ারে বসল। সাবরিনা আলতো হেসে বলল, শিরিন বিকেলে ফোন দিয়েছিল, তুমি আসছো জানাতে। একটু থেমে তনুজার দিকে এক পলক তাকিয়ে ফের বলল, মাশাআল্লাহ, বৌমা কিন্তু দারুণ হয়েছে, ভারী মিষ্টি দেখতে। সামনের ওপর প্রশংসায় তনুজা একটু অপ্রস্তুত হয়, তবে ইভান স্বাভাবিক থাকে। বিনিময়ে বলে, থ্যাঙ্কস আন্টি। শুধু শুকনো থ্যাঙ্কস দিলে চলবে না বেটা, দাওয়াত কিন্তু মিস করে গিয়েছি। কবজি ডুবিয়ে খাওয়া কিন্তু পাওনা রয়ে গিয়েছে। সাবরিনা রসিকতা করে বলেন। ইভান স্বল্প হাসল, বলল, শিওর শিওর আন্টি। তনুজার একটু লজ্জা লজ্জা লাগছিল। সাবরিনা অমায়িক হাসলেন, কণ্ঠে আদর জড়িয়ে জিজ্ঞেস করলেন, এই রে, এত কথা বলছি, নামটাই তো এখনও জানা হলো না, কি নাম তোমার? তনুজা মিহি গলায় বলল, ফারিস্তা নূর তনুজা। নাইস নেম, তোমার মতোই ভারী মিষ্টি তোমার নামটা। তনুজা প্রত্যুত্তরে হালকা হাসল। এর মধ্যে সাবরিনা বেল বাজাতেই একজন নার্স আসে। তার রুটিন মাফিক সে পেশেন্টের ওয়েট অ্যান্ড ব্লাড প্রেশার মেপে নেয়। সাবরিনা তনুজার নাম বয়স প্রেসক্রিপশনে লিখতে থাকে। নার্সটি বিপি বলতেই সাবরিনার কপালে ভাঁজ পড়ে। পরপর প্রেসক্রিপশনে বিপি টুকে রাখতে রাখতে বললেন, প্রেশারটা একদমই লো। সাবরিনা হাত দুটো টেবিলের উপর ভাঁজ করে রাখলেন। তনুজার দিকে মনোযোগ দিয়ে শোধালেন, আচ্ছা এবার বলো কি কি সমস্যা হয়। তার মধ্যে ইভান বলে উঠল, আন্টি আপনি ওর থেকে সবটা শুনে নিন, আমি বাইরে ওয়েট করছি। তনুজাকে প্রাইভেসি দিতে ইভানের এরূপ বলা। সাবরিনা অমায়িক কণ্ঠে বলল, থাকতে পারো, আমার কোনো অসুবিধা ছিল না। ইভান তনুজার দিকে চাইল, পরপর বলে উঠল, সমস্যা নেই আন্টি, আমি বাইরে আসি। তনুজা সবটা বলে নিক, ততক্ষণে আমি আসছি। ওকে। ইভান এবার তনুজার দিকে চাইল। সে বলে, যা যা অসুবিধা হয় সবটা আন্টিকে খুলে বলো, কোনো কিছু লুকিও না, সব নির্দ্বিধায় বলো, কেমন? আর হ্যাঁ, আমি বাইরে আসি, নার্ভাস হও না। তনুজা আরেক দফা বিস্মিত হয়, তাকে প্রাইভেসি দিচ্ছে, আবার এদিকে ভরসার সাহস বানিয়ে আওড়াতেও ভোলেনি। বাইরে টিপটিপ বৃষ্টির সাথে হাওয়া শীতল হওয়ার মতোই তনুজার মনের কোণে শান্ত শীতল হাওয়া বয়ে যায়। সাথে শিহরিত হয়, আবেশিত হয় তনুজার অন্তরাত্মা। তনুজার চোখের পলক ফেলে ইশারাতে ঠিক আছে বোঝায়। কিছুক্ষণ পর তনুজাকে চেক আপ করার পর ডক্টর সাবরিনা ইভানকে ডাকে। ইভান চিন্তিত উদ্বিগ্ন মুখশ্রীতে বসে। সাবরিনা আলতো হেসে বলতে থাকেন, শিরিনের সাথে কথা বলার সময় তোমার দিদুন পাশে ছিলেন, আন্টি ফোন নিয়ে কথা বলছিলেন। তনুজা এবার লজ্জা পেল, না জানি দিদুন কি কি বলেছে। সাবরিনা বলতে থাকে, আন্টিকে বলো অমন কোনো সুখবর নেই, এমন কিছু বলতে পারলে আমার নিজেরই ভালো লাগতো। ইভানের মাথার ওপর থেকে চিন্তার পাহাড়টা দূর হয়। পরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে আওড়ায়, আলহামদুলিল্লাহ, যা কিনা কারো কর্ণগোচর হয় না। সাবরিনা মুখভঙ্গি সিরিয়াস করে বলতে থাকেন, যাই হোক, এখন আসল কথায় আসি। পেশেন্টের প্রেশার লো, আর কোনো কারণে খুব বেশি চিন্তা করে হয়তো। আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, যেগুলো আজই করে নিও। এখন কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো চলবে। আর টেস্টের রিপোর্টগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি দেখে নিউ মেডিসিন অ্যাড করে দেব। আর হ্যাঁ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, পুষ্টিকর খাবার, ফলমূল বেশি বেশি খেতে হবে। পেশেন্টের শরীর খুব উইক, রেস্টে থাকতে হবে। ইভান কৃতজ্ঞতার দৃষ্টিতে চাইল, থ্যাঙ্কস এ লট আন্টি, ওয়েলকাম বাচ্চা। কিছু সৌজন্যমূলক আচরণ করে বের হয় ওরা। পরপর রিসিপশনে গিয়ে বিল পে করে প্যাথোলজিতে যায়। টেস্টের জন্য স্যাম্পল হিসেবে ব্লাড কালেক্ট করা হয়। এদিকে বেশ ভালোই রাত হয়ে আসছে, বৃষ্টির বেগ বেড়েছে, ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে। কাঁচের দেয়ালে চোখ পড়তেই বৃষ্টির অবস্থা ঠাওর করে ইভান। এদিকে তনুজার বিশ্রাম প্রয়োজন, এখানে ওভাবে বসে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে। সেই ভেবে ইভান ভুরুকুটি করে বলল, তনুজা। তনুজার চোখের পাতা ভারী হয়ে আসছে, ঘন পল্লব টেনে তুলে অস্ফুটে আওড়ায়, ইভান দুই হাত প্যান্টের পকেটে গুজে শটান দাঁড়িয়েছিল। পরপর বাম হাতটা বের করে হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলল, রিপোর্ট দিতে 2 ঘন্টার মতো সময় লাগবে। অলরেডি 8:30 বেজে গিয়েছে।
রিপোর্ট নিয়ে বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। আর তুমি তো অসুস্থ, এভাবে এখানে থাকলে সমস্যা হবে। তাই বলছি কালকে সকালে অফিস যাওয়ার পথে আমি রিপোর্টগুলো নিয়ে নেব। এখন চলো বাসায় যাওয়া যাক। এসব কিছু যেন তনুজার কাছে অপ্রত্যাশিত। দাদি ছাড়া তার জীবনে তাকে নিয়ে কখনো কেউ এভাবে ভাবেনি। ঝুপঝুপ বৃষ্টির মধ্যে পার্কিং লনে আসতে গিয়ে তনুজা ইভান হালকা ভিজে যায়। ইভান সিটে বসে এক হাতে ভেজা চুলগুলো ঝেড়ে নিতে নিতে তনুজার দিকে তাকালো। তনুজার শীত শীত করছে, এমনিতেই দুর্বল শরীর, ঠান্ডা ওয়েদার, তার ওপর কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়েছে। তনুজা জুবুথুবু হয়ে বসে, একটা হাতের ওপর অন্য হাতটা রেখে হালকা ঘষছে। আচমকা গায়ে উষ্ণতার ছোঁয়া পেতেই তনুজা চমকায়। পরপর অপ্রস্তুত হয়ে ঘাড় ঘোরাতেই ইভানের চোখে চোখ মিলল। ইভান ওর ব্লেজার খুলে তনুজার গায়ের ওপর দিয়ে দেয়, শীতল কণ্ঠে বলল, তোমার বোধহয় শীত করছে, এটা জড়িয়ে নাও, উষ্ণতা অনুভব হবে, বেটার লাগবে। তনুজা ফ্যালফ্যাল করে কিছু পল ইভানের শান্ত মুখবয়ের দিকে ঠায় চেয়ে রইল। ইভান সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। তনুজা দুই হাতে ব্লেজারটা ভালো করে গায়ে জড়িয়ে নেয়। পরিচিত কড়া ম্যান পারফিউমের সুঘ্রাণটা তনুজার কাছে ভীষণ ভালো লাগছে। আচমকা তনুজা দুই হাতে ব্লেজারটা চেপে ধরে, তারপর নাক টেনে সুঘ্রাণটা নেয়। কেমন এক টুকরো প্রশান্তিতে চোখ দুটো বুজে আসে তার। এভাবে চোখ বুজে থাকতে থাকতে অল্প সময়ের মধ্যে তনুজা ঘুমিয়ে পড়ে। মাথাটা গাড়ির ঝাঁকুনি দিয়ে এদিক ওদিক গড়িয়ে পড়ছিল। ইভান আলগোছে তনুজার মাথাটা নিজের কাঁধের ওপর রাখল, এক হাতে আগলে নিল নিজের সহধর্মিণীকে। তনুজা ঘুমের মাঝে এক হাত দিয়ে ইভানের পেট পেঁচিয়ে শার্ট আঁকড়ে ধরে। বাচ্চাদের মতো ঘুমানো নিজের বউয়ের ঘুমন্ত মুখশ্রীতে চেয়ে ইভানের ঠোঁটে এক সিলতে হাসি ফোটে। এই মুহূর্তটা ইভানের কাছে বেশ ভালো লাগছিল। এক হাতে খুব স্লো স্পিডে ড্রাইভ করছিল। হঠাৎই হালকা ভলিউমে অরিজিৎ সিংয়ের গান চালু করে, হাম তেরে বিন আব রেহেনি সাকতে, তেরে বিনে কিয়া ইয়াজুত মেরে। ইভানের অবচেতন মন গানের প্রতিটি লাইনে তনুজাকে কল্পনা করে। এই যে তনুজা বুকে আছে, কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে। আর এই মেয়েটির ওপর শুরু থেকে কেমন একটা দরদ অনুভূত হয়। আদুরে একটা মেয়ে, না চাইতেও মায়া ফেলে দিয়েছে, একটু একটু করে মায়া জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও বোধহয় মায়া কাটানো সহজ নয়। পরের দিন টেস্টের রিপোর্টগুলো ইভান নেয়। এমনিতে তেমন কোনো সমস্যা নেই, প্রেশার লো, তারপর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ একটু কম ছিল। ইভান ডক্টরের সাথে কনসাল্ট করে। ডক্টর বলেন চিন্তার কোনো কারণ নেই, মেডিসিনগুলো নিলে আর পুষ্টিকর খাবার খেলে ঠিক হয়ে যাবে। ইদানিং রাতে বাড়ি ফিরে ইভানের প্রথম প্রশ্ন থাকে, ঠিকভাবে ওষুধ খেয়েছো আর ডিম দুধ খেয়েছো তো? ইভানের কেয়ারে দিন দিন তনুজা আবেগ আপ্লুত হয়ে পড়ছে। এতটা আদর যত্ন যে তার আশায় তিত ছিল। তবে মাঝে মধ্যে ভয় হয়, এতটা স্বাভাবিক জীবন কি তার ভাগ্যে সইবে? না জানি ভাগ্য তাকে কখন আবার কোথায় নিয়ে দাঁড় করায়। এই ভয়ে তনুজা সারাক্ষণ তটস্থ থাকে, অজানা ভয়ে বারংবার আতঙ্কিত হয়। 3 সপ্তাহ খানেক পর রোদ্দুজ্জ্বল ঝরঝরে একটা সুন্দর দিন, ঝকঝকে ফকফকা পরিষ্কার আকাশ। সময়টা সকাল 10টা নাগাদ। নীতি আর নৃত্য দুই বোন গার্ডেনে। নীতি গতকালই বাড়িতে আসছে। দুই বোন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দেখছে আর গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। নৃত্য জমে রাখা সব গল্প উগরে দিচ্ছে। এই কয়দিনে কোথায় কি ঘটেছে, পাশের বাসার রুম্পা কোথায় ডেটে গিয়েছে, সব আপডেট জানাতে থাকে আপুকে। নীতি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, থামবি তুই? মানুষের বাড়ির খবরাখবর বাদ দিয়ে নিজের বাড়ির আপডেট দে। ছোট মির্জার কি খবর তাই বল। সে কি ইউএসএ চলেই যাচ্ছে? তার ডিসিশন চেঞ্জ হচ্ছে না? শেষের কথাগুলো বলতে গিয়ে নীতির মুখটা ম্লান হয়ে আসে। নৃত্য ঠোঁট উল্টে বলল, দিব্য ভাইয়ের কথা বলছো? হ্যাঁ, সে তো কাগজপত্র অলরেডি জমা দিয়েছে। ইভেন তার ইউএসএ থাকা মামাকে দিয়ে দ্রুত ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করেছে। মামি বারণ করছে, তারপর মামাও, কিন্তু সে শুনছে না বারণ। আমি যতদূর জানি এই তো ডিসেম্বরের মধ্যেই সে চলে যাবে। নীতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, মুখটা বেদনায় বিরস হয়ে আসে। সুন্দর ঝলমলে পরিবেশটা মুহূর্তের বিষাদ আর বেদনায় নীল হয়ে ওঠে। নৃত্য হঠাৎ উৎফুল্ল হয়ে বলল, এ আপু, চলো ফুল গাছে পানি দেই। মনের এক কোণে বেদনাটা লুকিয়ে রেখে মুখে জোর করে হাসি ঝুলিয়ে নীতি বলল, ওকে, মোটরের সুইচ দিয়ে আয়। নূরজাহান আর দুঃসম্পর্কের আত্মীয় এক বৃদ্ধা মহিলা
বাসার ভিতর থেকে গল্প করতে করতে বেরিয়ে আসছিল। দুজনে পান চিবোতে চিবোতে খোশ গল্প করছে। হঠাৎ নীতির দিকে নজর পড়তে বৃদ্ধ মহিলা নূরজাহানকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ওইটা তোমার নাতনি না? নূরজাহান গালে থাকা পানের পিক একটু দূরে গিয়ে ফেলে আসলেন। গালটা মুছে বললেন, হ্যাঁ, কেন কি হয়েছে? মাশাআল্লাহ, তোমার নাতনি তো দেখতে শুনতে বেশ সুন্দরী, আর বিয়ের উপযুক্তই তো দেখছি। তাই বিয়ে শাদী দিবা না? আমার এক পরিচিত ভালো পাত্র আছে, বাপের বড় ব্যবসা, একমাত্র ছেলে, অগাধ ধন সম্পত্তিতে ভরপুর। বিয়ে শাদী তো ফরজ, তা বিয়ে তো দিতেই হবে। আর আমাদের মধ্যে এখন নীতি বিয়ের সিরিয়ালে আছে। ভালো সুপত্র পেলে দেব, তবে অর্থ সম্পদের আগে ছেলের স্বভাব চরিত্র দেখতে হবে, কোন বংশ, বংশের আচার ব্যবহার দেখতে হবে। আর নীতি আমাদের এখানে থাকলে ওর বিয়ে শাদী এ সকল বিষয়ে ওর প্রধান অভিভাবক ওর বাবা। তাই আমি জোর করে কিছু বলতে পারি না, আমার অধিকার নেই। শুনেছি ওর বাবা নাকি তার বন্ধুর ছেলের সাথে নীতির বিয়ে দিতে চায়, তাই আমি আর আগ্রহ নিয়ে এই ক্ষেত্রে আগাইনি। নীতির কানে সবটা আসে, বিরক্তিতে চোখ মুখ কুঁচকায় নীতি, মনে মনে আওড়ায়, এই হলো এক সমস্যা। পুরো 14 গোষ্ঠী সহ আশেপাশের নজর এখন আমার ওপর। এই যে বিয়ের সিরিয়ালে এখন আমি যে। হঠাৎ নীতি চেঁচিয়ে বলতে থাকে, নানু আপু, ভুল বললে তো, বিয়ের সিরিয়ালে আমি নই, বিয়ের সিরিয়ালে এখন তোমার ছোট নাতি আছে, কজ সে আমার থেকে বড়। নূরজাহান কপাল কুঁচকালেন, বললেন, বুদ্ধি শুদ্ধি তোমার দিন দিন বাড়ছে না তো কমছে? ছোট নাতি ছেলে আর তুমি মেয়ে, সেখানে তোমার সাথে ওকে ধরছো? ছেলে মানুষ কামে রুজি করবে, তারপর তো বিয়ে করবে নাকি? এর মধ্যে পানির পাইপ দিয়ে গলগল করে পানি পড়তে থাকে। নিত্য বোধহয় সুইচ অন করে দিয়েছে। নীতি পাইপটা হাতে তুলতে তুলতে বলল, নানু আপু, এই জন্য, ঠিক এই জন্য তো তোমার ছোট নাতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চাইছে। নূরজাহানের নির্বোধের মতন চাইলেন। নীতি দাঁত কেলিয়ে বলল, এই যে কবে কামাই রুজি করবে, তারপর তোমরা তার বিয়ে দেবে, তাই সে তো রাগ করে দেশেই থাকতে চাইছে না। বলছি তাকে বিয়ে দিয়ে দাও, বউয়ের মায়ে হলেও বাইরে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবে। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাকে বিয়ে দেব, সে কি আমার কথা শুনবে? বড় নাতি তাও একটু আধটু আমার কথা শোনে, তাকে জোর করে হলেও বিয়ে দিতে পেরেছি, কিন্তু ছোটটারে সম্ভব হবে না। আমার কথা তো তার সহ্যই হয় না, তার সাথে তো আমার সম্পর্ক দা কুমড়ো। নীতি সফেদ দাঁত বের করে বলল, আলবাত শুনবে। বিয়ের কথা কখনো বলেছ কি যে আগেই বলছো শুনবে না? আর আমার কি মনে হয় জানো, ওই যে কদিন পর শীত আসছে, বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আরও একটা শীত তাকে বউ ছাড়া কাটাতে হবে। সে রাগ ক্ষোভ থেকে কিন্তু তোমার ছোট নাতি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই বলছি, বাইরে না গিয়ে আশেপাশে সামনে পিছনে কত মিষ্টি মেয়ে আছে, তাদের মধ্যে থেকে কথাটা বলতে বলতে ডান সাইডে ঘাটটা কিঞ্চিত ঘোরাতেই নীতির মুখটা হা হয়ে যায়। থতমত খায় সে, একজোড়া অগ্নিচক্ষু তার দিকে তাক হয়ে আছে, এই যেন চোখ দিয়ে ভস্য করে দিবে। নীতির সফেদ দাঁত বের করে হাসি হাসি মুখটা নিমিষেই মিলিয়ে যায়। ভয় নীতির পা দুটো কেঁপে উঠল। দিব্য বাইরে যাওয়ার জন্য বেরোচ্ছিল। নীতির কথাগুলো শুনে চট করে মেজাজ চড়ে যায়। তাকে নিয়ে মেয়েটা একের পর এক আলতু ফালতু কথা বলেই যাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দিব্য চলে যেতে থাকে। নীতির গা হিম হয়ে আসছে। দিব্য নিশ্চয়ই কষিয়ে একটা রামধমক দিবে। দিব্য যত এগোতে থাকে নীতির ভয় বাড়তে থাকে। আজ খুবই কথাবার্তা আজ একটু বেশি বলে ফেলেছি, এই ভেবে নীতি হাতের পাইপটা নিয়ে দিব্যর দিকে পুরো ঘুরে দাঁড়ায়। ঘোরার ফলে পাইপের মাথা দিব্যর বরাবর হয়, আর অমনি একটা লঙ্কাকাণ্ড ঘটে যায়। দিব্যর গায়ে পানি ছিটিয়ে পড়ে। আচমকা পানি পড়ে। দিব্য গলা ফাটিয়ে চিৎকার করে বলে, হোয়াট রাবিশ, এটা কি করলি? নীতি ধপ করে হাতের পাইপটি নিচে ফেলে দেয়, আর হাতের নখ দাঁত দিয়ে কামড়ে ধরে। তড়িঘড়ি করে বলে, সরি, খেয়াল করিনি। দিব্য রাগে অজগর সাপের মতো ফুঁসতে থাকে। সে এখন রেডি হয়ে বাইরে যাচ্ছিল, আর এই নীতিটা তাকে ভিজিয়ে দিল। দিব্য পারছে না নীতিকে আস্ত কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতে, তবে ফাজিল মেয়েকে এমনি ছেড়ে দিলে বড় বার বাড়বে। দিব্য দাঁতে দাঁত পিষে নীতির দিকে এগিয়ে আসলো। নীতি কাঁদে কাঁদে ফেস করলো, কণ্ঠটা সর্বাত্মক অসহায় করে বলল, সরি বললাম তো, এবার মতো মাফ করে দাও। দিব্য হৃদয় নরম হলো না। সে চল শক্ত করে উবু হয়ে পাইপটা হাতে তুলে নিয়ে নীতির মুখ বরাবর ধরল। এর মধ্যে নৃত্য এসে একপাশে হা হয়ে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধা দুজনে কথা বলতে বলতে ওদিকে এগিয়ে গিয়েছে। চোখে মুখে পানি পড়তে নীতি হাত দুটো নিজের মুখের ওপর ধরল। পানির জন্য চোখ মেলে চাইতে পারছে না নীতি।
হাত দুটোর মুখের ওপর রেখেই বলল, থামো প্লিজ, আমি পুরো ভিজে যাচ্ছি তো। দিব্য দাঁত কিরমির করে বলল, আমার সাথে ফাজলামো করার আগে মনে ছিল না? আর আমাকে নিয়ে সবসময় উল্টাপাল্টা কথা বলা, আর কখনো ফাজলামি করবি? হঠাৎ দিব্যর কথা থেমে যায়। এর মধ্যে নীতি ভিজে একাকার। নীতির গায়ে সবুজ কুর্তি, গায়ে ওড়না ছিল না। আঁটোসাঁটো কুর্তি ভেজার দরুন মেয়েলি অবয়ব স্পষ্ট হয়। দিব্য তড়িৎ দৃষ্টি নামিয়ে নেয়, পাইপটা ছুঁড়ে গটগট পা ফেলে প্রস্থান করতে থাকে। থেমে উল্টো দিকে ঘুরেই থতমত স্বরে বলল, সোজা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিবি, আর 1 সেকেন্ডও যেন এখানে দেরি না হয়। ওপাশে সিকিউরিটি গার্ড আছে, এক্ষুনি ভিতরে যাবি। বাড়তি কথা না বলে দিব্য ওর মতো চলে যায়। নিজের দিকে নজর পড়তে নীতির ভীষণ লজ্জা লাগে। পরপর চুলের খোপা খুলে কাঁধের দুপাশে দিয়ে সামনের চুল টেনে দেয়। অতঃপর এক দৌড়ে ভেতরে যেতে নেয়। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে বড় বড় শ্বাস ফেলে নীতি। লজ্জার অস্থিরতার মাঝেও দিব্যর প্রতি একরাশ মুগ্ধতার সৃষ্টি হয়। তার অবচেতন মন আওড়ায়, একেবারেই ভুল কাউকে পছন্দ করিনি, সে এতটাও খারাপ নয়। সকালে নাস্তার টেবিলে সবাই শিরিন আর তনুজা সার্ভ করছে। ইভান, নীতি, নৃত্য, তামান্না আর নূরজাহান খাবার খাচ্ছে। শিরিন হঠাৎ ইভানকে উদ্দেশ্য করে বলল, ইভান। হ্যাঁ মামনি বলো। আজকে তো আর কে গ্রুপের এমডির ছেলের এঙ্গেজমেন্ট পার্টি আছে। আমাকে সহ তোমার চাচুকে ইনভাইট করেছিল। তোমাকেও তো ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছে। তোমার চাচু তো অফিসের কাজে বাইরে গিয়েছে, আর আমার শরীরটাও একটু অসুস্থ, তাই সম্ভব হবে না। তাই বলছি ইনভাইট রক্ষার্থে হলেও তুমি যেও, কেমন? ওকে মামনি। আর হ্যাঁ বলছি, তনুজাকে সাথে নিও, যেহেতু ফ্যামিলি মেম্বার সহ ইনভাইট করা। ইভান এক পলক তনুজার দিকে চাইল, ফের শিরিনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মামনি।